তার পর্যালোচনা করা। তৃতীয়ত, দেশ এবং রাজ্যের সামাজিক অর্থনৈতিক প্রেক্ষিতে সারা দেশের সাথে আমাদের রাজ্যেও শ্রমিক, কৃষক, ক্ষেতমজুর, ছাত্র, যুবক, বিভিন্ন অংশের মানুষ তারা কতগুলো তাদের ন্যায্য দাবি দাওয়ার উপর ভিত্তি করে লড়াই সংগ্রাম কর্মসূচি ঘোষণা দিয়েছেন। সে সম্পর্কে আমাদের পার্টির অবস্থান কি হবে, এই কতগুলো খুব গুরুত্বপূর্ণ বিষয় আজকে আমাদের এই রাজ্য কমিটির সভাতে আলোচনা হয়েছে। আমাদের গত রাজ্য কমিটির সভা হয়েছিল গত ডিসেম্বর মাসের 22 এবং 23 তারিখে। তো স্বাভাবিকভাবে আমরা সাধারণত আমাদের রাজ্য কমিটিতে আমরা যে পদ্ধতিতে আমরা এই আমাদের কাজকর্ম পরিচালনা আমরা করি, গত রাজ্য কমিটির পর থেকে এই রাজ্য কমিটি অর্থাৎ গতকাল অবধি যে রাজনৈতিক এবং অন্যান্য ঘটনাবলী পর্যালোচনা করা। তো আমরা দেখেছি বিগত রাজ্য কমিটির সভা থেকে বলা হয়েছিল যে রাজ্যের বিজেপি আইপিএফটি জোট সরকার সমস্ত ক্ষেত্রেতে জনজীবনের যে মানুষের জন্য যে করণীয় কাজ, যেগুলো তারা খুব বাগাড়ম্বরতার সাথে প্রচার করে, কিন্তু সমস্ত ক্ষেত্রেতে তাদের ব্যর্থতা ক্রমশ আরও বেশি, ব্যর্থতার যে গভীরতা ব্যাপ্তি বাড়ছে, যেটা গত জানুয়ারি মাসের প্রথম এবং দ্বিতীয় সপ্তাহে বিধানসভার যে তৃতীয় অধিবেশন হয়েছিল, সেই তৃতীয় অধিবেশনে তাদের বেআব্রু চেহারা এই রাজ্যের মানুষ দেখেছেন। আপনারা প্রেস মিডিয়া নানাভাবে তা প্রকাশ করেছেন। সরকার বিধানসভাতে বিরোধীদের তোলা প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি এবং সেই জায়গাতে তাদের যে স্বভাব সুলভ যে তাদের চরিত্র, সে অনুযায়ী যে নির্বাচিত বিধায়কদের তাদের স্বাধিকার অনুযায়ী প্রশ্নের উত্তর না দিয়ে অসত্য এবং আরও নানাভাবে এটাকে তারা অন্যদিকে পরিচালিত করার চেষ্টা করেছিলেন। আমরা এই 1.5 মাস সময়েতে গত ডিসেম্বর 22-23 তারিখ থেকে গতকাল দেখেছি যে এটা এই ব্যাপ্তি আরও বাড়ছে, যে কারণে এটাকে আড়াল করার জন্য সারা দেশে যেমন বিজেপি দল নরেন্দ্র মোদীর নেতৃত্বে ধর্ম এবং আরও নানা এরকম অসত্য প্রচারকে ব্যবহার করে মানুষের দৃষ্টিকে অন্যদিকে ধাবিত করার চেষ্টা করছে। আমাদের রাজ্যেও আমরা দেখেছি যে এই গত 1.5 মাস সময়, বিশেষ করে গত 22শে জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনকে কেন্দ্র করে যেন এমনভাবে দেশে আর কোনো অভাব নেই, কোনো সমস্যা নেই, বেকারত্ব নেই, ক্ষুধা নেই, দ্রব্যমূল্য বৃদ্ধির সমস্যা নেই, একটাই শুধু কর্মসূচি, হ্যাঁ, রাম মন্দির যারা হিন্দু ধর্মাবলম্বী বা অন্যরাও, রামকে শুধু হিন্দু ধর্মাবলম্বীরাই শ্রদ্ধা করেন তা নন, অন্যরাও করেন, তারা করবেন। কিন্তু এই ক্ষেত্রেতে সরকারের কাজ, রাষ্ট্রের কাজ শুধু এই একটা কর্মসূচির মধ্যে এটা মানে সন্নিহিত হতে পারে না। আমাদের রাজ্যেও তাই, প্রায় গোটা প্রশাসন যন্ত্রকে ব্যবহার করে সেখানে এই উন্মাদনা তৈরি করার চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি মানুষের তরফ থেকে মানুষ সেরকমভাবে সাড়া দেননি। মানুষ বুঝতে পেরেছে এগুলো তাদের ব্যর্থতা ঢাকার কৌশল, এবং অন্যভাবে আগামী লোকসভা নির্বাচনের বৈতরণী পার হওয়া, তাদের যে জনবিচ্ছিন্নতা, এই ক্ষেত্রেতে কোনো সুযোগ তৈরি করতে পারি কিনা তার চেষ্টা মাত্র।
দ্বিতীয় আমরা যেটা লক্ষ্য করেছি আমাদের এই মিটিংয়ে যেটা উঠে এসছে সেটা হলো যে সরকারি বিভিন্ন দপ্তর, বিশেষ করে যে সমস্ত দপ্তরগুলো যে মানুষকে, জনগণকে পরিষেবা প্রদান করবে, স্বাস্থ্য, বিদ্যুৎ, সেচ, পানীয় জল, তার সাথে জনজীবনের সাথে জরুরি শিক্ষা, আইনশৃঙ্খলা ইত্যাদি, এটা এই ব্যর্থতা এটা আরও তার সম্প্রসারিত হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে সরকারের এই সমস্ত দপ্তরের মধ্যে যেন একটা অদৃশ্য প্রতিযোগিতা অনিয়মের, দুর্নীতির, এবং সেখান থেকে সরকারের উঁচুতলা থেকে নিচুতলা অবধি কিভাবে কামাই করবে। এটা আপনারা যেমন মিডিয়াতে বলছেন, জনগণ তাদের এই ক্ষোভ বিক্ষোভ বিভিন্ন জায়গায় স্বতঃস্ফূর্তভাবে রাস্তা রুখু করে প্রায় প্রতিদিন পালা করে তার প্রদর্শন করছেন। সেখানে সীমাবদ্ধ না, এই যে ইদানিংকালে সিএজি, কম্পট্রোলার অ্যান্ড অ্যাকাউন্ট্যান্ট জেনারেল, সিএজি, যার মাধ্যমে দেশের সরকার বা রাজ্যের সরকারগুলোর, রাজ্য সরকারের তার এই সমস্ত অনিয়মগুলো বের হয়, এটা ত্রিপুরাজ্যের এই সম্পর্কে যে সিএজিতে যে অনিয়ম দুর্নীতি যেভাবে প্রকাশ হচ্ছে, এবং দেখা যাচ্ছে এগুলো একটু খোঁজ খবর করলে পরে সরকারের একেবারে উপরতলা থেকে নিচুতলা অবধি প্রায় সকলে যুক্ত। অবশ্যই তার জন্য সবচেয়ে বেশি যারা দায়ী তাহলে উপরতলার লোক, তারা যদি সেরকমভাবে এই ক্ষেত্রেতে শিথিলতা না দেখান, নিচুতলা যেতে পারে না। এবং আরও আশ্চর্যের এবং দুর্ভাগ্যের হলো যে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা, তাদের দলের সভাপতি থেকে শুরু করে হুমড়া চুমড়ারা প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গাতে বক্তৃতা করেন ত্রিপুরাজ্যের যে বাস্তব ইতিহাসের সাথে বা বর্তমানের সাথে সম্পর্কহীন এরকম, কিন্তু কোথাও ঠিক আছে এগুলো তারা করবেনই, কিন্তু কোথাও কোনো দিন এই যে সিএজিতে এই যে অনিয়মের কথাগুলি লিখলো, হ্যাঁ এগুলো নির্দিষ্ট নিয়মে এইসব জায়গাতে তারা তাদের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন, তারা পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে, বিধানসভাতে, কিন্তু এভাবে জনসমক্ষে চলে আসছে পাবলিক ডোমেইনে, সরকার তো জবাব দেবেন, কোনো জবাব নেই। অর্থনীতির হাল একেবারে বেহাল। আপনাদের পত্রপত্রিকাতেও খুব সুন্দরভাবে এগুলো এসছে যে ত্রিপুরা যেন ঋণের উপরে ভাসছে, যে বিগত দিনগুলোতে 2018 সাল অবধি অতীতের বামপন্থী ফ্রন্ট সরকার বা অন্য সরকার গত এই 35, 40, 50 বছরে যত টাকা ঋণ গ্রহণ করেছেন তার প্রায় দ্বিগুণ এই অল্প কদিন তারা নিয়েছে। অর্থাৎ এটা শুধু বর্তমান সময়ের জন্য যে সংকট না, আগামী দিনের জন্য একটা বৃহত্তর সংকটের একটা যে পরিস্থিতি এই সরকারের হাত ধরে এই কদিনের মধ্যেই এগুলো দেখা যাচ্ছে। তো স্বাভাবিক অর্থনীতির যখন এই অবস্থা, তখন এই সরকারি চাকুরি, তারপরে রেগাতে কাজ, টুয়েপে কাজ, এগুলো তো এখন অপ্রতুল। যা পুজোর আগে বা অন্য সময়তে কিছু কিছু হয়েছে ছিটে ফোটা, তার মজুরি দিতে পারছে না, যদিও এ সম্পর্কে নানা ধরনের বিভ্রান্তিকর তথ্য মন্ত্রীরা দেওয়ার চেষ্টা করেন, কিন্তু বাস্তব সম্পূর্ণ ভিন্ন। যার ফলে এই কদিন আগেও ব্লকে তালা দিচ্ছে যারা রেগার, যারা কাজ করে মজুরি পান না, তারা রাস্তা রুকু হচ্ছে, আইসিডিএসের কর্মীরা বেতন পাচ্ছেন না, স্কিম ওয়ার্কাররা বেতন পাচ্ছেন না, এমনকি যারা ভাতা পান, বৃদ্ধ ভাতা, এদের ভাতাও 3 মাস 4 মাস করে বিভিন্ন ব্লকে এই অমিল। আর এই জায়গায় সবচেয়ে করুণ অবস্থা হলো এডিসি। একদিক থেকে রাজ্য সরকারের এই বিমাতৃসুলভ বা
এডিসির প্রতি তাদের যে ন্যাক নজর, আরেক দিক থেকে হলো এডিসি যারা পরিচালনা করেন এখন ত্রিপুরা মথা, তারা ব্যস্ত ভোগ বিলাসে, তারা ব্যস্ত শাসক দলের সাথে দহরম মহরম করে গলা মিলিয়ে কিভাবে আরও সুযোগ সুবিধা তৈরি করা যায় কিনা, কিছু চটকদারি স্লোগান দিয়ে। কাজেই এডিসির অবস্থা আরও খারাপ। এই অবস্থায় এ রাজ্যের আইন শৃঙ্খলা আগেও খারাপ ছিল, এর অবস্থা আরও চরমে এখন। যে এই যখন অভাব হয়, অনটন হয়, কাজকর্ম নেই, এগুলো যুব সম্প্রদায়ের মানে তার জীবন চরিত্রের মধ্যে তার প্রতিফলন ঘটে। ড্রাগ এবং তার সাথে এখন পাল্লা দিয়ে বাড়ছে বর্ডারের পাচার বাণিজ্য। ত্রিপুরার যে সমস্ত এলাকা খুব মানে বর্ডারের পাশাপাশি অর্থাৎ জনপদ, যেমন এই সোনামুড়া, ওদিকে বিলোনিয়া, সাবরুম, সেখানে একটু কেউ যদি দেখেন, একটু কান পেতে শুনেন, দিন দুপুরে যে বাজারের দোকান থেকে ট্রাকে করে টনকে টন চিনি বাংলাদেশে পাচার হয়ে যাচ্ছে, পেঁয়াজের সাথে। তো এই জায়গায় প্রশাসন যখন নির্লিপ্ত, এই প্রশাসন শুধু রাজ্য পুলিশ বা রাজ্যের এই সিভিল অ্যাডমিনিস্ট্রেশন না, দুর্ভাগ্যের সাথে বলতে হচ্ছে কোনো জায়গাতে বর্ডার সিকিউরিটি ফোর্স, সেন্ট্রাল ফোর্স একটা নেক্সাস তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে ত্রিপুরার আইন শৃঙ্খলা, অর্থনীতি, সামাজিক সমস্ত ক্ষেত্রেতে একটা করুণ অবস্থা তৈরি হয়েছে। এরপরে যেটা আমাদের রাজ্য কমিটি যেটা পর্যালোচনা করেছে, সামনে ভোট, স্বাভাবিক সরকারের বা শাসক দলের সমস্ত যে তার নজর আর তার সমস্ত কর্মসূচি হলো কিভাবে এই ভোট বৈতরণী পার হবে। তো এটা তারা দেখেছে বিগত 5 বছরে, 5টা বছর বিরোধীদের কণ্ঠস্বর দাবিয়ে রেখে, বিরোধীদের কার্যকলাপকে দমন করে রেখে ঠিক সঠিকভাবে গত বিধানসভা নির্বাচনে মানুষ তার জবাব দিয়েছেন। এতে দেখা গেছে যে 18 ভোটে যেখানে 51% ভোট পেয়েছিল, এটা নেমে 40-এ নেমেছে দুটো দল মিলে। এবং মানুষ সঠিক সময় তার জবাব সবসময় দিয়ে থাকে, এটাও দেবেন। এখন এই বিজেপি যখন দেখছে নানা কায়দা কৌশল করে এরকমভাবে মানুষকে দাবি রাখতে পারছে না, এখন ওই কায়দাটাই আবার ধীরে ধীরে বিভিন্ন জায়গাতে অর্থাৎ সন্ত্রস্ত করার চেষ্টা শুরু হয়েছে। এই সময়ের মধ্যে আমাদের 3টা পার্টি অফিসে আক্রমণ করা হয়েছে। কমলপুরের মানিক ভান্ডারের দীর্ঘদিনের একটা বন্ধ পার্টি অফিস পুনরায় আগুন লাগিয়ে দিয়েছে। আর একটা পার্টি অফিস শান্তির বাজার জাতীয় সড়কের উপরে, এর উপরে দিন দুপুরে পুলিশের সামনে আক্রমণ চালিয়েছে। আর এদিকে সোনামুড়াতে, কমলনগরে, সেখানেও রাতের অন্ধকারে একটা পার্টি অফিস গুড়িয়ে দিয়েছে। উদ্দেশ্য হলো যে সামনে নির্বাচন, এই ক্ষেত্রেতে এইভাবে ভীত সন্ত্রস্ত করে মানুষকে ঘরে ঢুকিয়ে রাখা যায় কিনা। সম্পূর্ণভাবে এটা বিক্ষিপ্তভাবে এই ঘটনাগুলি ঘটছে না। ভারতীয় জনতা পার্টি তার রাজ্য স্তর থেকেই বা কেন্দ্র স্তর থেকেই পরিকল্পনা করে এই ষড়যন্ত্র সেখানে করছে। আমাদের পার্টি রাজ্য কমিটি শুধু এই বিষয়গুলো না, তার সাথে যে আজকে যে টিআইএসএফ, ত্রিপুরা মথার যে ছাত্র সংগঠন, তাদের যে বন্ধ, এ সম্পর্কে আমরা আগেই প্রতিক্রিয়া জানিয়েছি আমরা, এবং আজকে যে বন্ধ হচ্ছে এ সম্পর্কে আমাদের আলোচনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য যে এই জাতীয় একটা কেউস, এই জাতীয় একটা অচলাবস্থা, এইভাবে রেল এবং রাস্তা রুকু ইত্যাদি কোনো একটা সংগঠন দিয়ে করিয়ে বা তাদেরকে এই করার প্ররোচনা দিয়ে
যে অবস্থা তৈরি করা হয়েছে এর জন্য সম্পূর্ণ দায়ী বিজেপি আইপিএফটি জোট সরকার। এবং এটা করতে গিয়ে যে আরএসএস এর যে রাজনীতি, তাদের যে এই মতাদর্শ, এটাকে খুব সুকৌশলে প্রয়োগ করতে গিয়েই ডাক্তার মানিক সাহার সরকার, তার পরিচিত সরকার আজকে এই যে এই কি বলে বিভ্রান্তির মধ্যে বা এই অচলাবস্থার মধ্যে ঠেলে দিয়েছেন। এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে যে ককবরক একটা ল্যাঙ্গুয়েজ সাবজেক্ট হিসাবে গত 17 বছর ধরে ত্রিপুরা যে বোর্ডে পরীক্ষা হয়ে আসছে, 1.5 দশকের বেশি সময় ধরে কোনো সমস্যা হয়নি কখনো। বামপন্থী ফ্রন্ট সরকারের তার অক্লান্ত চেষ্টায়, আন্তরিক প্রচেষ্টায় ককবরক আজকে বিকশিত স্নাতকোত্তর স্তর অবধি। সেখানে বাংলা এবং রোমান উভয় স্ক্রিপ্টেই স্নাতকোত্তর স্তর অবধি মানুষ তার চয়েস অনুযায়ী লিখতে পারেন। এবং বিজেপি সরকার আসার পরও 18 থেকে 19, 20, 21, 22 অবধি হয়েছে, কোনো অসুবিধা হয়নি। কিন্তু গত বছর থেকেই তাদের এই সমস্যা তারা তৈরি করতে শুরু করলো যে না, রোমানে লেখা যাবে না। কেন? ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন, তার দ্বারা নিয়ন্ত্রিত ত্রিপুরা সেন্ট্রাল ইউনিভার্সিটি, সেই সেন্ট্রাল ইউনিভার্সিটির যদি তার এই পঠন পাঠন উত্তরপত্র লেখা যদি রোমানে হয়, তো ত্রিপুরা বোর্ডের অসুবিধাটা কি? আর একই ত্রিপুরা বোর্ড, তার অধীনে লুসাই সাবজেক্ট মিজোদের, এরা রোমানি লেখে প্রথম থেকে এখন অবধি। তাহলে একটা অজুহাত তৈরি করে যে না, সিবিএসই আপত্তি করেছে বা এরকম মাঝে মধ্যে আমরা দেখি মুখ্যমন্ত্রী বা কোনো কোনো মন্ত্রী এসব বলার চেষ্টা করেন। এটা সম্পূর্ণ অবাস্তব। উদ্দেশ্য হলো প্রথম যে আরএসএস বিজেপির যে রাজনৈতিক লক্ষ্যটা কি? হিন্দু, হিন্দি, হিন্দুস্থান। এই দেশের মধ্যে একমাত্র হিন্দুরাই বসবাস করতে পারবে, আর হিন্দি একমাত্র ভাষা হবে, আর অন্য কোনো আঞ্চলিক বা এরকম ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাষাকে বিকশিত করা হবে না। আরএসএসের মতাদর্শ এটাকেই ডাক্তার মানিক সাহার সরকার এইভাবে প্রয়োগ করার চেষ্টা করছেন। তো এই বন্ধ হওয়ার সুযোগ ছিল না, এইভাবে সুযোগ তৈরি করে দেওয়া হলো। এবং সেখানেও দেখা যায় একটা আশ্চর্য ধরনের মিতালি। সাধারণত এরকম যখন বন্ধ হয় কোন দল করে, সরকারের তরফ থেকে একটা নিয়মমাফিক স্টেটমেন্ট বের হয়, শাসক দলের তরফ থেকে এটা যদি তাদের রাজনৈতিক কর্মসূচির বিরোধী হয় বক্তব্য রাখে। কিন্তু আমরা এবং আপনারা মিডিয়াও, আপনাদের কোনো কাগজে কোনো চ্যানেলে আমরা দেখিনি যে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কোনো বক্তব্য বলা হয়েছে। ওই জনজাতি সুরক্ষা মন্ত্রকে দিয়ে কিছু বলানো হয়েছে, আরেকটা বিভাজনের এই তৈরি করেছে। এবং তাদেরকে দিয়ে কদিন আগে গত 25শে ডিসেম্বর ট্রাইবেলের মধ্যে বিভেদ লাগানো যায়, একটা মিছিল ডেকেছিল, প্রতিবাদ হওয়ার পর সংগঠিতভাবে পরদিন করিয়েছে, কিন্তু বিজেপি কিছু বলেনি। এবং আরও আশ্চর্যের হলো, দেখা গেছে আজকে প্রায় যেন তোমরা রাস্তায় নামো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব। অর্থাৎ এইভাবে বিজেপির রাজনৈতিক উদ্দেশ্য চরিতার্থ করতে গিয়ে ত্রিপুরাজ্যের মানুষকে একটা হয়রানির দিকে ঠেলে দেওয়া, একটা খুবই রহস্যজনক একটা রাজনৈতিক খেলা এখানে খেলার চেষ্টা করছে। সে যাই হোক, আমরা রাজ্য সরকারকে বলবো যে উদ্দেশ্যে বা যে কারণে এই বনটা হয়েছে সেটা হলো বাংলা এবং রোমান উভয় স্ক্রিপ্টেই যাতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় লিখতে পারে এই ব্যবস্থা সরকার করুক। এটা না করা হলে পরে অযথা এই ত্রিপুরা রাজ্যের মানুষকে এরকম একটা অসুবিধার দিকে ঠেলে দেওয়া হবে এবং এতে বিভেদের একটা বীজ তৈরি করার চেষ্টা খুব সূক্ষ্মভাবে যে হচ্ছে এটা আমরা লক্ষ্য করছি। তৃতীয় যেটা
সেটা হলো আসন্ন লোকসভা নির্বাচনের প্রস্তুতি। আমাদের পার্টি আমরা দ্ব্যর্থহীনভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি ভারতীয় জনতা পার্টিকে পরাজিত করার জন্য দুটি আসনেই, সেখানে সমস্ত ধর্মনিরপেক্ষ, গণতান্ত্রিক এবং বিজেপির স্বৈরাচারী সাম্প্রদায়িক রাজনৈতিক নীতি বিরোধী সমস্ত শক্তিকে ঐক্যবদ্ধ করে কিভাবে এখানে দুটি আসনই সেখানে আমরা জিততে পারি, তার জন্য আমাদের প্রস্তুতি আগে থেকে শুরু হয়েছিল। আমরা পর্যালোচনা করেছি এবং আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী 29শে ফেব্রুয়ারি অর্থাৎ এই মাসের মধ্যেই বুথ পর্যন্ত আমাদের নির্বাচনী সংগঠন রাস্তায় নেমে তার সমস্ত যাবতীয় প্রস্তুতি আমরা শুরু করব। বিজেপিকে আমরা কোনো সুযোগ দেব না এ রাজ্যের মানুষকে বিভ্রান্ত করে বিভেদের খেলা খেলে বা অন্য কোনো কৌশলে এই ত্রিপুরার দুটো আসন তারা আবার দখল করে এই সুযোগ আমরা দেব না এবং এই জন্য সমস্ত প্রিপারেশন আমরা সে জায়গায় আমরা করছি। চতুর্থ যে বিষয়টা আমরা আলোচনা করি সেটা হলো যে আপনারা দেখেছেন সংযুক্ত কিষাণ মোর্চা এবং আমাদের দেশের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন সমূহ তারা আগামী 16 তারিখ সারা দেশেই শিল্প ধর্মঘট, পরিবহন ধর্মঘট আর গ্রাম বন্ধ। বিজেপি সরকার গত 10 বছর নরেন্দ্র মোদীর নেতৃত্বে কৃষকদের আয় দ্বিগুণ, দেশের অর্থনীতি 5 নম্বরে 4 নম্বরে চলে এসছে, এই সমস্ত বাগাড়ম্বর এবং অমৃতকাল, বিকশিত ভারত এসবের নামে ধোঁকা দিয়ে আবার ক্ষমতা আসতে চাইছে। তার বিরুদ্ধে দেশের প্রকৃত শ্রমিক এবং কৃষকদের, পরিবহন কর্মীদের যে অবস্থা, যাদেরকে 14 সালে নির্বাচনের আগে, 19 সাল নির্বাচনের আগেও নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, কিচ্ছু পালন করেনি। এবং আজকে আপনারা দেখেছেন মিডিয়াতে বিভিন্নভাবে টেলিভিশন এসছে যে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, তারপরে আরও দিল্লির লাগোয়া রাজ্যগুলো থেকে হাজার হাজার কৃষক হাজার হাজার ট্রাক্টর নিয়ে পুলিশের সমস্ত বাধা পেরিয়ে দিল্লির দিকে অগ্রসর হচ্ছে। অর্থাৎ আগামী 16 তারিখের যে বন্ধ, এটাকে সফল করার জন্য এবং আজ থেকে বছর 3 আগে যে বছর ধরে আন্দোলন হয়েছিল, সেখানে এদেরকে এই আন্দোলন থেকে ওঠানোর জন্য মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নরেন্দ্র মোদী 3টা কালো কানুন করতে বাধ্য করেছিল, কিন্তু তারপরে একটা দাবিও তারা মানেনি। আমাদের রাজ্যেও এই সংযুক্ত কিষাণ মোর্চা এবং ট্রেড ইউনিয়নগুলি ইতিমধ্যেই রাস্তায় নেমেছেন। আমাদের পার্টির তরফ থেকে আমরা সম্পূর্ণভাবে সংহতি আমরা ঘোষণা করছি এবং ত্রিপুরা রাজ্যের সমস্ত গণতান্ত্রিক মানুষকে, ভুক্তভোগী মানুষকে আমরা আবেদন জানাচ্ছি 16 তারিখ কৃষক এবং শ্রমিকদের পক্ষে দাঁড়ানোর জন্য। পঞ্চমত হল ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ, আমাদের দুটো সংগঠন, সাথে এসএফআই এবং টিএসইউ তারাও আছে। তারা আগামী মার্চের 2য় সপ্তাহে কোনো একটা দিনে, কারণ পরীক্ষা টরীক্ষা শুরু হয়েছে, এগুলো দেখে কাজ, সরকারি শূন্যপদগুলো পূরণ করা, রেগা 2F কাজ, তারপরে এই যে মাদকের যে একটা রমরমা, এগুলি বন্ধ করা এবং সার্বিকভাবে ত্রিপুরার যে জনজীবনে একটা বিশৃঙ্খলা চলছে তার বিরুদ্ধে আগরতলা শহরে তারা একটা জমায়েত তারা করবেন। এই ক্ষেত্রেতেও আমাদের পার্টি আমরা নৈতিকভাবে ছাত্র যুবকদের এই কর্মসূচিকে সফল করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ষষ্ঠত হলো আরেকটা বিষয় আজকে আমাদের নজরে এসছে, সেটা হলো গতকাল না আজকের পত্রিকাতে একটা পত্রিকা, নাম বলতে কোনো অসুবিধা নেই, দৈনিক সংবাদ পত্রিকা, আমাদের এই গতকাল থেকে যে সভা শুরু হয়েছে এই সভা সম্পর্কে একটা প্রতিবেদন
তারা তুলেছেন সম্পূর্ণ অসত্য, মন গড়া, কাল্পনিক, এবং যে আমাদের পার্টির ভাবমূর্তিকে কালিমালিপ্ত করার জন্য এরকম একটা কি বলে মানে একটা প্রয়াস। আমরা দৈনিক সংবাদ ত্রিপুরা রাজ্যের অন্যতম একটা বহুল প্রচারিত এবং প্রথম সারির দৈনিক। আমরা দৈনিক সংবাদের এই ভূমিকায় আমরা ব্যথিত। আমরা একটা পত্রিকা এইভাবে একটা অসত্য তথ্য প্রকাশ করতে পারে এটা ভাবতে পারি না। আমাদের আলোচনা আপনি শুনেছেন, কারণ আমাদের পার্টিতে যা আলোচনা হয় এগুলো, আমরা পার্টি রাজনৈতিক পার্টি, জনগণের জন্য সব কিছুই খুলসা করে আমরা বলি, কিন্তু সেখানে যে বিষয়গুলো আলোচনা হয়নি, এটা কোনো সম্মেলন হলে পরে, কমিটি গঠনের হলে পরে সেখানে কমিটিতে কে আসবে, নতুন মুখ আসবে কি না, প্রবীণের জায়গাতে নবীন তাদের নেতৃত্বে আনা হবে কিনা, হ্যাঁ এগুলি চর্চা তখন হয়, কিন্তু এগুলির কোনো বিষয় নয়। কিন্তু একেবারে খুব উদ্দেশ্যপ্রণীতভাবে এই গল্প, আষাঢ়ের গল্প প্রকাশ করার মধ্য দিয়ে আসলে কি আমরা বলবো যে পরোক্ষভাবে যে ত্রিপুরাজ্যের শাসক দল যে একটা কিভাবে ত্রিপুরাজ্যের জনগণকে বিভ্রান্ত করছে, শাসক দল যে সর্বক্ষেত্রে ব্যর্থতা, তার বিরুদ্ধে যে বামপন্থীরা এবং তার মধ্যে সিপিআইএম সামনের সাথে দাঁড়িয়ে মোকাবেলা করে জনগণকে ঐক্যবদ্ধ করছে, এ থেকে দৃষ্টি ঘুরিয়ে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব দৈনিক সংবাদ পত্রিকাকে এই জাতীয় মিথ্যা আশারে উদ্দেশ্য প্রণোদিত খবর লেখা থেকে বিরত থাকার জন্য। আমরা যথেষ্টভাবে সমস্ত মিডিয়াকে সম্মান করি, দৈনিক সংবাদকেও সম্মান করি, বরঞ্চ যে দেশের এবং রাজ্যের এরকম একটা মুহূর্তে মিডিয়ার গণতান্ত্রিক শক্তিকে, গণতান্ত্রিক ব্যবস্থাকে শক্তিশালী করে রাখার জন্য তাদেরও অনেক ভূমিকা আছে, শুধু রাজনৈতিক দলগুলোর না, এই দায়িত্ব তারা পালন করুক, এই আবেদন আমরা জানাব। এই মোটামুটি আমি অনুরোধ করব আমার অন্য কলিগরা যদি কোনো থাকে যোগ সংযোজন করার, বা আপনাদের কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করার জন্য। তাহলে স্যার আপনি কি তাহলে ইন্ডিয়া জোট যেটা চলছে দিল্লিতে, মানে এই জোট কি মানে আসন্ন লোকসভা নির্বাচনে যেটা আপনি বলতে চাইছেন, মানে ত্রিপুরাতেই এটা লাঘব হবে? অন্যান্য যে ধরুন ত্রিপুরা দল বা ধরুন কংগ্রেস দল, এদের সাথে কি আপনাদের কোনো আলোচনা হচ্ছে বা হয়েছে? ত্রিপুরা মথার সাথে আমাদের আলোচনা হয়নি। কংগ্রেসের সাথে আনুষ্ঠানিকভাবে আমাদের এক রাউন্ড আলোচনা হয়েছে। আমরা বলেছি যে বিজেপিকে হারানোর জন্য সারা দেশের মধ্যে যে মানুষের যে স্পৃহা এ রাজ্যের মধ্যেও সমানভাবে আছে, সেই স্পৃহাকে যাতে আমরা কার্যকরী করতে পারি, এখানে সেভাবেই আমাদের আগামী নির্বাচনে চিন্তাভাবনা করা দরকার। এবং আমরা বলেছি এই জায়গায় যে বিজেপি বিরোধী ভোট যাতে ভাগ না হয় তার জন্য আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করা দরকার। আপনারাও আপনাদের হাইকমান্ড তথা সর্বরাজ্য কমিটি আলোচনা করুন, আমরাও আমাদের কেন্দ্রীয় কমিটি তার সাথে আলোচনা করব, যাতে এই ক্ষেত্রেতে ত্রিপুরা রাজ্যের মতো মাত্র 2টা সিট, সেই সিটে যে ভোট ভাগ না হয় এটা যাতে আমরা করতে পারি। স্পিরিটটা এখন কে মানে কোন পার্টি কোথায় দাঁড়াবে, কি দাঁড়াবে, বা দুটাই আমরা প্রতিদ্বন্দ্বিতা করবো কি না, না অন্য কিছু হবে, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। কিন্তু এই যে স্পিরিট, এই যে মানুষের যে স্পৃহা, এটাকে যাতে হয় আমরা বলেছি, এবং কংগ্রেস দলও প্রায় একই ধরনের কথা বলেছে, হ্যাঁ আমরাও এর সাথে একমত।
অর্থাৎ তারাও তাদের কেন্দ্রের সাথে কথা বলবেন, আমরাও কথা বলছি, সময়ে এগুলি ঠিক হবে। মথার সাথে কি তাহলে কোনো কথা হয়নি বা না, কি বলবেন আপনারা? আমরা আশা করি, মথা তো দেখছেনই, কারণ এই যে ত্রিপুরা মথা গত 11 মাস ধরে বিজেপি তাদেরকে লেজে খেলছে, মন্ত্রিত্বের টুপ দেখাচ্ছে, তারপর ওই প্যাকেজের নামে দিল্লি নিয়ে যাচ্ছে। কিন্তু সাধারণ এডিসির যে বরাদ্দ, এডিসির যে 42 কোটি নির্বাচন, সেটাই করছে না। একদিকে জনজাতি গৌরবের নামে লাখ লাখ টাকা করে সেখানে এই বোম্বে শিল্পী নিয়ে খুব হইচই করছে, কিন্তু জনজাতি এলাকাতে শিশু মারা যাচ্ছে, শিশু বিক্রি হচ্ছে, খবর নেই। বেতন দিতে পারছেন না এডিসি। আমরা এটা আলোচনা করেছি, গত 10 তারিখ অবধি বেতন দিতে পারেনি। কাজেই মথাও অতীতে যাই হয়েছে হয়েছে, ভুলভ্রান্তি হয়েছে, বাস্তব থেকে শিক্ষা নিয়ে এদের পাল্লায় না পড়ে তারাও এই বিজেপিকে হারানোর জন্য তারা সেই গণতান্ত্রিক দায়িত্ব পালন করবেন, এটা আমরা আশা করি। কিছুদিন আগে ত্রিপুরা মথার যিনি সুপ্রিমো মহারাজা প্রদ্যুৎ কিশোর দেববর্মন ওদের প্রতিষ্ঠা দিবসে উনি বলেছেন যে বিরোধী দলগুলো আছে যদি তাদের এই যে ত্রিপুরা ল্যান্ডের দাবিকে যদি যারা সমর্থন করে তবেই উনি ডায়লগে আসবেন, নয়তোবা তাদের সাথে মানে অন্যান্য বিরোধী রাজনৈতিক দলের সাথে যাবেন না। এটা উনি বলেছেন প্রকাশ্যে। কি বলবেন, আপনার কি প্রতিক্রিয়া? ত্রিপুরা ল্যান্ডে হবে না, এটা যে একটা কাল্পনিক, অবাস্তব, এটা আমরা তো সরাসরি প্রথম থেকে বলে আসছি, এটা অযৌক্তিক। এটা এমনি বলার জন্য বলো না, বিরোধিতার জন্য বিরোধিতা না। এখন অভিজ্ঞতার নিরিখে ত্রিপুরা মথা সুপ্রিমো থেকে শুরু করে ত্রিপুরা মথার একটু সাধারণ সমর্থকও এখন জানেন যে না, ত্রিপুরা গ্রেটার ত্রিপুরা হওয়ার কোনো স্কোপ নাই। কাজেই ওটা নিয়ে কোনো ডায়লগের কোনো প্রশ্ন নাই। কিন্তু বিজেপি যেভাবে গণতন্ত্র হরণ করছে, এই যে উত্তরাখণ্ডে ইউনিফর্ম এই সিভিল কোড ইতিমধ্যে এনেছে, অমিত শাহ পার্লামেন্টের শেষ দিবসে বলছে লোকসভা নির্বাচনের আগে সিএএ কার্যকরী করবে। তো ত্রিপুরা মথার সুপ্রিমো তিনি তো আর লেখাপড়া না জানা মানুষ না। এর মানেটা কি? ইউনিফর্ম সিভিল কোড এবং সিএএ মানে কি? এই দেশের সংখ্যালঘু হয় তোমরা তোমাদের অস্তিত্ব বলে যাও, নতুবা শেষ হয়ে যাও। কাজে এই সমস্ত অবান্তর কথা বলার কোনো যুক্তি নেই, বরঞ্চ দেওয়াল লিখন থেকে তারা শিক্ষা নেবেন, এটা আমরা আশা করি। 16 তারিখ কি কর্মসূচি থাকবে একটু বলবেন বন্ধের দিন? 16 তারিখে এটা সর্বভারতীয় সিদ্ধান্ত অনুযায়ী কৃষক সংগঠনগুলো বলেছে, আমাদের পার্টি সেক্রেটারি, তারা গ্রাম ভারত বন ডেকেছে। আর শিল্প ধর্মঘট আহ্বান করা হয়েছে 10টি ট্রেড ইউনিয়ন এবং অনেকগুলো ফেডারেশন, যেমন শিক্ষক কর্মচারীদের স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়িজ ফেডারেশন, এই জাতীয় যে অর্গানাইজেশনগুলো আছে এবং পাবলিক সেক্টর আন্ডারটেকিং আছে, বিএসএনএল মতো অর্গানাইজেশন, তারা নিজস্ব দাবিতে সেম ডেটে তারা কল করেছে ফেডারেশন সমূহ। এটাই গিয়ে একদিকে কৃষক আন্দোলন, আরেকদিকে শ্রমিক আন্দোলন, অতীতে একটা ঐক্য গড়ে উঠেছে, সবাই আক্রান্ত, সবাই ক্ষতিগ্রস্ত। কাজেই মোদী সরকারের নীতি যেখানে সম্পর্কে একটু আগে ব্যাখ্যা শুনছিলেন, সমস্ত ক্ষেত্রে ব্যর্থ একটা সরকার, শুধু উপরে উপরে ভাসছে, প্রতিশ্রুতির বন্ডা বইয়ে দিচ্ছে, কাজের কাজ কিছু করছে না। এই কারণেই এই ধর্মঘট, এবং ধর্মঘট শখ করে কেউ ডাক দেয় না, বাধ্য করেছে, মোদী সরকারই বাধ্য করেছে। কারণ কথা বলতে চায় না, আলোচনা করতে চায় না, প্রতিশ্রুতি দিয়ে রক্ষা করে না, তো কি আর কোনো উপায় তো নেই। এই কারণে ধর্মঘট আহ্বান করেছে। আমরা চাইবো এই রাজ্য সার্বিকভাবে, আমরা প্রচারে নেমেছি এবং আজকেও একটা মিছিল ছিল, কিন্তু পুলিশ হঠাৎ করে কালকে রাত্র 11টার পর জানিয়ে দিয়েছে আজকে মিছিল করা যাবে না আগরতলা শহরে। এটা কেন করবো তারাই বলতে পারবে। আমরা লোকজন আজকে জমায়েত হওয়ার জন্য তৈরি ছিল আগরতলা শহরে, আমরা প্রচার মিছিল করবো, কিন্তু দিলেন না। এখন যারা রাস্তা বন্ধ করে রাখলেন তাদেরকে কিন্তু অ্যালাউ করলেন।
যারা রেল বন্ধ করে রাখলেন তাদেরকে অ্যালাউ করলেন। আর আমরা যদি এটা করতে চাই হয়তো আমাদের উপর লাঠি চালিয়ে দেবেন, এটা তো অতীতেও হয়েছে অনেকবার, বা জল কামান দিয়ে দেবেন, এগুলো অতীতেও করেছে, এই সমস্ত করছে। আমরা প্রচার করব সেটা তো বাধা দিচ্ছে। আমরা রাজ্যবাসীর কাছে সমগ্র বিষয়টা তুলে ধরছি, আমরা আহ্বান রাখবো যাতে এই আমাদের যে আহ্বান, সে আহ্বানে যাতে সকল অংশের মানুষ সাড়া দেয়। কালকে মিছিল এবং আগামীকাল আমরা আবার পুলিশকে জানিয়েছি, আজকেও দিলেন না, পরশু দিন হলো গিয়ে সরস্বতী পুজো, আর তারপরের দিন সরস্বতী পুজোর ভাসান থাকে, কি করে সম্ভব? 16 তারিখে হলো ধর্মঘট, একটা দিন তো আমাদের প্রচারের জন্য দিতে হবে। আমরা চেয়েছি আজকেই করতে, যেহেতু যাতে কোনো অসুবিধা না হয়, কিন্তু পুলিশ সেখানে কালকে যাতে আমাদেরকে প্রথম বেলা আমাদেরকে এই মিছিল করার সুযোগ দেওয়া আগরতলা শহরে, আমরা পুলিশের কাছে জানিয়েছি। আগামীকাল আমরা আশা করি 11:30টার সময় মিছিলটা আমরা করতে পারব। এরকম রাজ্যের সব জায়গাতেই অসংখ্য পথসভা হয়েছে, পথযাত্রা চলছে, এবং এটা আরও চলবে আগামী কয়েকদিন। প্রচারধর্মী কর্মসূচি এটা অব্যাহত রাখার জন্য ইতিমধ্যে শুনেছেন আমাদের সিপিআইএমের রাজ্য কমিটি থেকে জনগণের কাছে এপিল করা হয়েছে, তারা সাপোর্ট দিয়েছে। আরেকটা বিষয় আছে, আমি একটু বলবো আমাদের তফসিলি জাতি সমন্বয় সমিতির নেতাকে বলার জন্য, ডম্বরের ইয়েতে এর সম্পর্কে একটা কর্মসূচি আছে। আপনারা এর মধ্যেই শুনেছেন যে ডম্বুর জলাশয় এটা বেসরকারি সংস্থার হাতে তুলে দেওয়ার জন্যে এডিসি প্রশাসন রাজ্য সরকারের সঙ্গেই মিলিতভাবেই এটা তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ 25 বছরের জন্য। 25 বছরের জন্য ডম্বুর জলাশয় যখন তৈরি হয় একটা জলবিদ্যুৎ প্রকল্প করার জন্য 70-71 সালে, তখনই অন্তত 7 থেকে 8 হাজার পরিবার উচ্ছেদ হয়েছে। 4,500 হেক্টর জমি জলের তলায় চলে গেছে। যারা ক্ষতিগ্রস্ত হলেন তাদের পুনর্বাসন দেওয়া হয়নি। অনেক কষ্টে তারা জীবন জীবিকা করে বেঁচে আছেন। জলাশয় সৃষ্টি হওয়ার পর যখন সেখানে মাছ ধরার মতো অবস্থা হয়েছে, বামফ্রন্ট সরকার এই মাছ উৎপাদনের জন্য এটা বড় পরিকল্পনা নিয়ে এই কাজটা তারা শুরু করেছিলেন। তাকে ভিত্তি করে এই জলাশয়ের চারপাশে মানুষ বসবাস করছেন, 7 থেকে 8 হাজার পরিবার হবে। এখন এটা গন্ডাছড়া মহকুমা, অমরপুর মহকুমার কিছু অংশ এবং করবুক মহকুমার অংশে সেটা পড়েছে। এই অবস্থার মধ্যে এই জলাশয়কে নির্ভর করে যারা বেঁচে থাকতেন, এখন এডিসি প্রশাসন বেসরকারি সংস্থার হাতে তুলে দিলে মৎস্যজীবীরা ক্ষতিগ্রস্ত হবে। তার প্রতিবাদে আমরা এর মধ্যেই এডিসির চিফ এক্সিকিউটিভ অফিসারের কাছে গিয়েছি, ডেপুটেশন দিয়েছি, এবং সারা রাজ্যেই তার বিরুদ্ধে মৎস্যজীবীদের স্বার্থে কর্মসূচি নিয়েছি। আগামী 23 ফেব্রুয়ারি আমরা আগরতলা শহরে একটা মিছিল, বিক্ষোভ সভা আমরা করব 11টায়, এবং তার পাশাপাশি গন্ডাছড়া, অমরপুর, করবুকেও এই কর্মসূচি আমরা করব। আমরা সব মানুষকে আহ্বান করব তার বিরুদ্ধে যেন মৎস্যজীবীদের স্বার্থে এগিয়ে আসে। এটা কি করে দেয় আমরা বুঝতে পারলাম না, কিন্তু বিদ্যুৎ দপ্তরে বাদ, এবং বিদ্যুৎ দপ্তরে এটা মৎস্য দপ্তর জাস্ট খালি তারা যারা ওই বলেছে মৎস্য চাষি যারা, তারা এখান থেকে মাছটা খাবেন, কোনো আপত্তি ছিল না, এভাবেই চলছে। এটা বিদ্যুৎ দপ্তরে আমরা রিনোভেশনের জন্য পাঠিয়েছিলাম 100 কোটি টাকা প্রজেক্ট, এবং ন্যাশনাল হাইড্রো পাওয়ার কর্পোরেশন রাজি হয়েছে এটাকে আরও কীভাবে এক্সপান্ড করা যায়, বাঁধটাকে সংস্কার করা যায়, বিদ্যুৎ উৎপাদন বাড়ানো যায়, এগুলোর কাজের কাজ কিচ্ছু নেই। জলাশয়টাকে কি করে দেয় বিদ্যুৎ দপ্তর, তো এই সম্পর্কে কোনো প্রতিবাদ নেই। বিদ্যুৎ দপ্তর তো উচিত এটা প্রতিবাদ করুন, একটা প্রাইভেট সেক্টরকে কি করে দেয় বিদ্যুৎ দপ্তর, এখানে যারা চুপ করে বসে আছে তাদের তো প্রতিবাদ করা উচিত। আসলে তো জলাশয়টা লোকে বিদ্যুৎ দপ্তরে, তাদের দিক থেকে কোনো প্রতিবাদ নেই, চুপ করে বসে আছে। এগুলি তো যোগ সাজস হচ্ছে বলে মনে হয়। সমস্ত কিছু বিক্রি করে দাও, সমস্ত কিছু প্রাইভেট সেক্টরে দিয়ে দাও, পাল্লা দিয়ে রাজ্য সরকার, আর তার সঙ্গে যুক্ত হয়েছে এডিসি। থ্যাংক ইউ।